গুড ইভিনিং। আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের 2020 মক টেস্টের কিছু কোশ্চেন এবং আনসার নিয়ে আমি আলোচনা করছি। আশা করা যায় এইগুলোতে তোমরা উপকৃত হবে। নাম্বার 1, consider the following statements with regard to self-reliance. The first 7 5-year plans gave importance to self-reliance. It means avoiding exports of those goods which are required for growth of India itself. Which of the above are correct? Only 1, only 2, both 1 and 2, neither 1 nor 2. তাহলে সেলফ রিলায়েন্ট মানে হচ্ছে, অর্থাৎ আমরা যদি এমন হতো যা প্রয়োজন সমস্তটাই আমার, যা যা প্রয়োজন আমি নিজেই তা তৈরি করতে পারবো, তাহলে এই জায়গাটাকে বলা হয় সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু বাস্তবে দেখা যায় যে আমার যা প্রয়োজন তা কিন্তু সবটাই আমি তৈরি করতে পারি না। কিছু জিনিস আমাকে অন্য কারোর উপর নির্ভর করে আনতে হয়। ঠিক তেমন একটা দেশের ক্ষেত্রেও তাই সত্য। একটা দেশ তার সমস্ত জিনিস উৎপাদন করতে পারে না, তাকে বাইরে থেকে কিছু না কিছু আনতে হয়। তাহলে এই যে আনাটার ওপর যদি নির্ভরতা না বাড়িয়ে আমি যেটা আনবো তা দিয়ে আমি এক্সপোর্টেবল গুডস তৈরি করে সেটা রপ্তানি করব, অর্থাৎ আমার ইম্পোর্ট গুডসগুলো আমার রপ্তানি বাড়াতে সাহায্য করবে এবং রপ্তানি থেকে আয় থেকে আমার দেশ একটা স্ট্রং ফিনান্সিয়াল পজিশন পাবে। এইটা হলো সেলফ রিলায়েন্ট। তাহলে এইটা আমরা জোর দিয়েছিলাম ফার্স্ট 7 5-year প্ল্যান সেলফ রিলায়েন্ট। আমরা প্রথম প্ল্যান থেকে 7th প্ল্যান অবধি ইট মিনস অ্যাভয়েডিং এক্সপোর্ট করবো না অফ দোজ গুডস হুইচ আর রিকর্ড ফর গ্রোথ অফ ইন্ডিয়া ইটসেলফ। তাহলে কোনটা কারেক্ট? অবশ্যই এটা হবে না, দুই একটা। তাহলে এখানে আনসার হবে ইট মিনস অ্যাভয়েডিং ইম্পোর্টস অফ দোজ গুডস হুইচ কুড বি প্রডিউসড ইন ইন্ডিয়া ইটসেলফ। তাহলে অনলি 1 এই জায়গাটা সেলফ রিলায়েন্ট। অ্যাভয়েডিং ইম্পোর্টস অফ দোজ গুডস হুইচ কুড বি প্রডিউসড ইন ইন্ডিয়া ইটসেলফ, অর্থাৎ আমরা সেই গুডসগুলোকে অ্যাভয়েড করবো ইম্পোর্ট করার যেগুলো ইন্ডিয়া নিজেরা তৈরি করতে পারে। এটার নাম হলো সেলফ রিলায়েন্ট। নাম্বার 2 কোয়েশ্চেন্স। The policy makers of independent India tried to bring in growth and equity in the agriculture sector through bringing in land reforms without using any high-yielding variety seeds. Which of the above are correct? So the policy makers of independent India tried to bring in growth and equity in the agriculture sector through কার মধ্যে দিয়ে? ব্রিঙ্গিং ইন ল্যান্ড রিফর্মস, ভূমি সংস্কারের মধ্যে দিয়ে এগ্রিকালচার সেক্টরে ইকুইটি আনার চেষ্টা করেছিল, বৃদ্ধি করার চেষ্টা করেছিল, না উইদাউট ইউজিং এনি হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস? হুইচ অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট? তাহলে ব্রিঙ্গিং ইন ল্যান্ড রিফর্মস, অর্থাৎ আমরা যেটা করেছিলাম যে ল্যান্ড রিফর্মস এটা একটা জায়গা, আর হচ্ছে আমাদের যেটা হচ্ছে উইদাউট ইউজিং হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস। আমরা দেশের বীজ, দেশের যে দেশীয় বীজ তাকে বপন করা, যার মধ্যে দিয়ে আমাদের ইকুইটি, কারণ উচ্চ ফলনশীল বীজ একদম একমাত্র ধনী চাষিরা কিনতে পারবে। তাহলে সেখানে একটা আঞ্চলিক ব্যক্তিগত এক বৈষম্য তৈরি হয়ে যাবে। তাই এখানে আনসার হচ্ছে সি। The policymakers of independent India tried to bring in growth and equity in the agriculture sector through promoting the use of high-yielding variety seeds as well as land reforms. Which of the following explains the poor performance of the agricultural sector in the Soviet Union despite ability of the vast areas of high fertile land? Farmers in the former Soviet Union did not own any land. They only enjoyed the profits and had no share in the losses.
In the absence of ownership, there was no incentive on the part of farmers to be efficient. তাহলে আমরা সোভিয়েত ইউনিয়নে ভাস্ট ল্যান্ড থাকা সত্ত্বেও তাদের এগ্রিকালচার সেক্টরে কেন পুয়ার পারফরমেন্স? তার কারণটা কি এই, ফার্মার সোভিয়েত ইউনিয়ন ডিড নট ওন এনি ল্যান্ড, তাদের কোনো নিজের জমি ছিল না, দে অনলি এনজয়েড দ্য প্রফিট অ্যান্ড হ্যাড নো শেয়ার ইন দ্য লসেস? না, ইন দ্য অ্যাবসেন্স অফ ওনারশিপ, তাদের মালিকানা না থাকার জন্য দেয়ার ইজ নো ইনসেন্টিভ অন দ্য পার্ট অফ ফার্মার্স টু বি এফিসিয়েন্ট। তাহলে তাদের কোনো মালিকানা নেই, তাই তাদের কোনো উৎসাহ ছিল না যে এর একটা দক্ষ পার্ট হয়ে ওঠা। তাহলে মালিকানা একটা দক্ষতা আনে, আমার নিজের জিনিসের প্রতি আমার যে যত্ন থাকবে, অন্য অপরের জিনিসের প্রতি আমার ততটা যত্ন বা সতর্কতা থাকবে না, এটা খুব স্বাভাবিক। তাই সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু আমরা এই ঘটনাটা দেখতে পাই। তাই এখানে আনসার হবে অনলি টু বি। ইন দ্য সোভিয়েত ইউনিয়ন ডিড নট ওন এনি ল্যান্ড, দে নাইদার এনজয়েড দ্য প্রফিট নট সাফার দ্য লসেস। Which of the below statements are correct with reference to status of agriculture at the time of post-independence India? The low productivity of the agricultural sector forced India to import food from the United States of America under the PL 480 scheme. The intermediaries collected rent from the actual tillers of the soil and contributed only towards improvement of the farm but not the farmers. Which of the above are not correct? Not correct. তাহলে বলছে কোয়েশ্চেনটা হচ্ছে which of the below statements are correct with reference to status of agriculture at the time of post independence, মানে স্বাধীনতার পর কোন স্টেটমেন্টটা কারেক্ট? The low productivity of the agricultural sector forced India to import food from the United States of America. The intermediaries collected rent from the actual tillers of the soil and contributed only towards improvement of the farm but not the farmers. Which of the above are not correct? কোনটা কারেক্ট না? তাহলে আমরা বলবো অনলি ওয়ান, অনলি টু, অর বোথ ওয়ান অ্যান্ড টু, নাইদার ওয়ান নট টু। তাহলে এখানে কারেক্ট নয় নাম্বার টু, অর্থাৎ তারা ফার্মের উৎপাদন করেছিল, ফার্মারদের করেনি, এই স্টেটমেন্টটা কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে কারেক্ট নয়। তার আগে হলে কারেক্ট হতো, কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে এই জায়গাটা ছিল না। জমিদার জাগিদার এই জায়গাটা, এখানে রাষ্ট্রের সঙ্গে অ্যাকচুয়াল টিলারদের সম্পর্ক তৈরি করা হয় আফটার ইন্ডিপেন্ডেন্স, কারণ সেখানে ল্যান্ড রিফর্ম ঘটে গিয়েছিল। রেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল টিলার্স of the soil without contributing towards improvement on the farm. Evaluate the below statement related to land reforms. Just a year after independence, steps were taken to abolish intermediaries and to make the tillers the owners of land. The purpose of land ceiling was to keep the concentration of land ownership in the hands of selected few. Which of the above statements are correct? তাহলে এখানে একমাত্র কারণ দ্য পারপাস অফ ল্যান্ড সিলিং ওয়াজ টু কিপ দ্য কনসেন্ট্রেশন অফ ল্যান্ড ওনারশিপ ইন দ্য হ্যান্ডস অফ সিলেক্টেড ফিউ, এটা ঠিক নয়। এটা হচ্ছে জাস্ট ইয়ার আফটার ইন্ডিপেন্ডেন্স স্টেপস ওয়ার টেকেন টু অ্যাবলিশ ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড টু মেক দ্য টিলার্স। তাহলে আমরা ল্যান্ড রিফর্মসের ব্যাপারটা ভাবনা চিন্তা করি এবং নিয়ে আসি আমরা তার জন্য বিল। Consider the below statements with reference to abolition of Jamindar system. It brought some 200 lakh tenants into direct contact with the government. The ownership conferred on tenants gave them the incentive to increase outputs, and this contributed to growth in agriculture. In some areas like Kerala and West Bengal, the former Jamindars continued to own large areas of land by making use of some loopholes in the legislation. Select the appropriate combination. তাহলে কোশ্চেনটা কি বলছে? কনসিডার দ্য বিলো স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু অ্যাবলিশন অফ জমিদারি। জমিদারি সিস্টেম অ্যাবলিশনের ক্ষেত্রে কোন কোন স্টেটমেন্টটা আমরা বিবেচনা করব? ইট ব্রট সাম 200 lakh tenants into direct contact with the government.
The ownership conferred on tenants gave them the incentive to increase output, and this contributed to growth in agriculture. In some areas like Kerala and West Bengal, the former Jamindars continued to own large areas of land by making use of some loopholes in the legislation. তাহলে এইটা হবে না, পরিষ্কার এখানে রাইট আনসার হচ্ছে 1 and 2, কারণ এইটা জমিদারে ওঠার জন্য ডাইরেক্ট টেনান্টরা চলে আসে রাষ্ট্রের অধীনে, আর এই ওনারশিপ ল্যান্ড ওনারশিপটা দেওয়ার জন্য আমাদের এগ্রিকালচার আউটপুট বাড়তে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখব, হুইচ অফ দ্য ফলোইং আর নট কারেক্ট উইথ রিগার্ড টু ল্যান্ড রিফর্মস। কোনটা কারেক্ট নয় ল্যান্ড রিফর্ম সম্পর্কে? ইন সাম প্লেসেস টেন্যান্টস ওয়ার এভিক্টেড and the landowners claim to be self-cultivators, the actual tillers হয়ে গেল, claiming ownership of the land. The poorest of the agricultural laborers, such as sharecroppers and landless laborers, were the only ones to benefit from land reforms. The big landlords challenged the legislation regarding land selling in the courts, delaying its implementation. They used this delay to register their lands in the name of their tenants, thereby escaping from the punitive measures. তাহলে not correct. ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এখানে বলছে ইন সাম প্লেসেস টেন্যান্টস ওয়ার এভিক্টেড অ্যান্ড ল্যান্ড ওনার্স ক্লেম টু বি সেলফ কাল্টিভেটার্স, ক্লেমিং ownership of the land. The poorest of the laborers were the only ones to benefit from the land reforms. The big landlords challenged the legislation regarding land selling in the courts, delaying its implementation. They used this delay to register their lands in the name of their tenants, thereby escaping from the punitive measures. তাহলে আমাদের বলছে which of the following are not correct, কোনটা কারেক্ট নয় 1, 2, 3, 4 মধ্যে। তাহলে আমাদের আনসার হচ্ছে এ, আমাদের আনসার হচ্ছে এ। ক্লিয়ার? তাহলে 1 and 2, 1 and 3, তাহলে 1 and 3 হচ্ছে কারেক্ট নয়, যে তারা অ্যাকচুয়াল টিলার বলেছে ল্যান্ড ওনাররা, এটা কারেক্ট নয়। আর বিগ ল্যান্ডলর্ড চ্যালেঞ্জ দ্য লেজিসলেশন রিগার্ডিং ল্যান্ড সেলিং, এটাও ঠিক নয়। তাহলে 1 আর 3 বাদ দিয়ে 2 and 4 কারেক্ট। Which of the following statements regarding high yielding variety seeds are correct? তাহলে high yielding variety seeds সম্পর্কে কোন স্টেটমেন্টটা কারেক্ট? The use of these seeds require neither the use of fertilizer nor the pesticides. Depends on regular supply of water is eliminated. In the first phase of the Green Revolution, mid 1960s up to mid 1970s, the use of HYV seeds primarily benefited the wheat growing regions only, while in the second phase the HYV technology benefited more variety of crops. In the first phase of the Green Revolution, the use of HYV seeds was restricted to the more affluent states such as Punjab, Andhra Pradesh and Tamil Nadu. তাহলে বলছে আর কারেক্ট হাইলিং ভ্যারাইটি সিড সম্পর্কে কোনটা কারেক্ট? দ্য ইউজ অফ দিস সিড রিকোয়ার নাইদার দ্য ইউজ অফ ফার্টিলাইজার নট দ্য পেস্টিসাইড। নো, এটা কারেক্ট, এটা লাগছে, কারণ আমাদের এইচএমের সঙ্গে পেস্টিসাইড, আমাদের ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার দরকার ছিল, ডিপেন্ডিং অন রেগুলার সাপ্লাই বোর্ড, এইটাও দরকার ছিল। ঠিক আছে, তাহলে হাইলিং ভ্যারাইটি সিডের জন্য এইগুলো দরকার। বলছে 3 নম্বর হচ্ছে ইন দ্য ফার্স্ট ফেজ অফ দ্য গ্রিন রেভলিউশন দ্য ইউজ অফ HYV seeds primarily benefited the wheat growing region only, while in the second phase the HYV technology benefited the varieties of crop. অবশ্যই প্রথমে HYV এসেছিল গমের জন্য। The first phase of green revolution, the use of HYV seeds was restricted to the more affluent states such as Punjab, Andhra Pradesh and Tamil Nadu. তাহলে ফার্স্ট ফেজ অফ গ্রিন রেভলিউশন দ্য ইউজ অফ HYV seeds was restricted কোথায় কোথায় ছিল?
পাঞ্জাব, অন্ধ্র, তামিলনাড়ু এই জায়গায়। তাহলে এখানে বলা হচ্ছে যে আমাদের আনসারটা রাইট হবে, দ্য ইউজ অফ দিস সিডস রিকোয়ার দ্য ইউজ অফ ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইডস ইন দ্য কারেক্ট কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার সাপ্লাই ওয়াটার দরকার। দ্য অ্যাপ্লিকেশন অফ দিস ইনপুটস in correct produce is vital. The farmers who could benefit from HYB seeds require reliable irrigation facilities as well as the financial resources to purchase fertilizer and pesticides. তাহলে আমাদের এইটাও দরকার, the use of these seeds requires neither the use of fertilizer nor, এটা কারেক্ট নয়, এইটাও কারেক্ট, এইটাও দরকার ছিল, ঠিক আছে, রেগুলার সাপ্লাই ওয়াটার দরকার, তাহলে এটাও দরকার, এটাও দরকার। তাহলে কোনটা কারেক্ট? ইন দ্য ফার্স্ট ফেজ। তাহলে ফার্স্ট ফেজে আমরা যেটা দেখব যে এখানে প্রথমে হুইট, অবশ্যই স্টেটমেন্টটা কারেক্ট, এবং তারপর অন্যান্য ভ্যারাইটিস, এবং আমরা পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই জায়গায় আমরা প্রথম দিয়েছিলাম, তাহলে এই দুটো স্টেটমেন্ট কারেক্ট, এই স্টেটমেন্টগুলো কারেক্ট। Match the following: marketed surplus, a large increase in production of food grains resulting from the use of high-yielding variety seeds, especially for wheat and rice, green revolution, HYB seeds, land reform. তাহলে 1, 2, 3 সঙ্গে 4 সঙ্গে কার ম্যাচ করবে? HYB seeds, তাহলে এটা কার সঙ্গে? আমরা যদি দেখি large increase in production of food grains resulting from the use of high-yielding variety seeds, especially for wheat and rice, তাহলে 3 যাবে এর সঙ্গে, ঠিক আছে। গ্রিন রেভলিউশন, portion of agricultural produce which is sold in the market by farmers, হবে না। seeds that give large proportion of output, এইটা হচ্ছে গ্রিন রেভলিউশন। improvements in the field of agriculture to increase its productivity, তাহলে ইমপ্রুভমেন্ট ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার টু ইনক্রিজ দ্য ল্যান্ড রিফর্মস। তাহলে আমরা এখানে যে নিয়ে আসবো কার সঙ্গে কার ম্যাচ করছে? সি, অর্থাৎ 1, 2 কারেক্ট কম্বিনেশন, 1B, 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 2, 2A, 2A, আগে বলুন 2A, 1B, 2A, 3C, 3C, 4D. With reference to outcome of the Green Revolution, evaluate the following: the low-income groups did not get any benefit from it. The HYB crops were more prone to attack by pest. Green Revolution অবশ্যই এটা কারেক্ট। Two statements are not correct. তাহলে এখানে নট কারেক্ট। লো ইনকাম গ্রুপ কিন্তু গ্রিন রিভলিউশন থেকে খুব একটা উপকৃত হয়নি, কারণ তারা এই হাই-ইল্ডিং ভ্যারাইটি সিডস, কেমিক্যাল ফার্টিলাইজার কেনার মতো জায়গা ছিল না, তাই এখান থেকে তারা উপকৃত হয়নি। HYB ক্রপস ওয়ার মোর প্রোন টু অ্যাটাক, অবশ্যই তার জন্য আমাদের পেস্টিসাইডের ব্যাপক ব্যবহার করতে হয়েছে। তাহলে এখানে হচ্ছে the low-income groups who spend a large percentage of their income on food, benefited as the price of food grains declined relative to other items of consumption. The second statement is correct. তাহলে কি বলছে যে আমাদের যেটা দেখা যাচ্ছে, লো ইনকাম গ্রুপ ডিড নট গেট এনি বেনিফিট ফ্রম ইট, কিন্তু লো ইনকাম গ্রুপ এখান থেকে বেনিফিট পেয়েছিল গ্রিন রিভলিউশনের ফলে। খাদ্যশস্যের উৎপাদন বাড়ার জন্য খাদ্যশস্যের দাম কমেছিল, তার ফলে তারা সস্তায় খাদ্য সংগ্রহ করতে পেরেছিল। লো ইনকাম গ্রুপ এই দিক থেকে তারা বেনিফিট হয়েছিল। HYB ক্রপস ওয়ার মোর প্রোন টু অ্যাটাকস বাই পেস্ট, তাহলে এই দিক দিয়ে। তাহলে আমাদের আনসার আসার কথা বোথ 1 and 2, এখানে হবে সি। কোশ্চেন 11, হোয়াট টাইপ অফ ইকোনমি ইজ ফলোড ইন ইন্ডিয়া? কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট, মিক্সড সোশ্যালিস্ট। তাহলে আনসার হবে মিক্সড।
What does HYVP, Hireling Variety Products, Hireling Various Program, Hireling Varieties Program, Hireling Various Products, তাহলে Hireling Varieties Program, HYVP. What is the year of India's 12th 5-year plan? 12th 5-year plan এর ইয়ার কোনটা? 2012 থেকে 17। Next, what was the percent of India's population that was dependent on agriculture during dependent on agriculture? তাহলে কত পার্সেন্টেজ? 75%. Agriculture. The portion of agricultural produce which is sold in the market by farmers is known as trade deficit, market surplus, subsidy, import substitution. The portion of agricultural produce which is sold in the market by the farmer is known as, তাহলে যেটা মার্কেটে বিক্রি করা হবে তাকে বলবো আমরা মার্কেটেড সারপ্লাস। ঠিক আছে। দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ ইন হুইচ ইয়ার? পরিষ্কার এটা তোমাদের জানা আছে, 1950, 15 March 1950। নেক্সট, হোয়াট ইজ দ্য ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউটস টু গ্লোবাল ওয়ার্মিং? কোন ফ্যাক্টর গ্লোবাল ওয়ার্মিংয়ে কন্ট্রিবিউট করে? ডিফরেস্টেশন, এ ডিক্রিজ ইন ক্যাটল প্রোডাকশন, বার্নিং অফ পেট্রোলিয়াম অ্যান্ড কোল প্রোডাক্টস, হাইড্রোজেন গ্যাস রিলিজড ইন অ্যানিম্যাল ওয়েস্ট। তাহলে আমার গ্রিন হাউস গ্যাস হবে বার্নিং অফ পেট্রোলিয়াম অ্যান্ড কোল প্রোডাক্টস। Does ozone depletion refer to the phenomenon of the reduction in the amount of ozone in the atmosphere? তাহলে এটা আমরা কি বলবো? এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে। তাহলে কোন স্ফিয়ার এটা? স্ট্র্যাটোস্ফিয়ার। The problem of ozone depletion is caused by stratosphere by high levels of compound chlorine and bromine, chlorine and carbon, silicon and bromine, silicon and hydrogen. তাহলে chlorine and carbon, chlorine and bromine, chlorine and bromine. What is the full form of CFG? তাহলে এটার নাম হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন, ক্লোরো ফ্লোরো কার্বন, CFG। What does microcredit program mean? Microcredit program মানে কি? তাকে বলি ইন ব্রিফ এক্সপ্লেন রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝবো? রুরাল ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যান ফর দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক আপলিফটমেন্ট অফ রুরাল এরিয়াস। হোয়াট ডাজ দ্য মাইক্রোক্রেডিট প্রোগ্রাম মিন? Microcredit program mean credit provision made by small farmers, the credit provision made by self-help group to its members, credit provisions made by large farmers, none of the above. তাহলে মাইক্রোক্রেডিট প্রোগ্রাম মানে হচ্ছে ক্রেডিট প্রভিশনস মেড বাই সেলফ হেল্প গ্রুপ টু ইটস মেম্বার্স। হোয়াট ইজ ন্যাবার্ড ফুল ফর্ম? এটা জানা আছে সবারই। ন্যাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার and rural development. National Bank of Agriculture and Rural Development. ঠিক আছে। নন ইন্স্যুরাল সোর্স অফ এগ্রিকালচার ক্রেডিটার, নন ইন্স্যুরাল সোর্স অফ এগ্রিকালচার ক্রেডিটার, কমার্শিয়াল ব্যাংক, নাবার্ড, রিজনাল ব্যাংক, ট্রেডার। ট্রেডার্স নন ইনস্টিটিউশনাল, এরা সব ইনস্টিটিউশনাল। Why short-term loan is required by rural population? For buying cattle, for buying tractors, for meeting consumption expenditure, for paying old debt. তাহলে why short-term loan is required by rural population? কেন এরা স্বল্পকালে লোন চায়? তার কারণ for meeting consumption expenditure, মেনলি এই জন্য তারা শর্ট টার্ম লোনটা পায়। Which of the following is false regarding self-help groups? Small and informal association for a poor person, provide rural credit by mobilizing their own resources, introduced in 1982,
ইমপ্রুভ রুরাল পুয়ার অ্যাক্সেস টু ফর্মাল ক্রেডিট সিস্টেম। তাহলে কোনটা ফলস? ইন্ট্রোডিউসড ইন 1982, এটা কারেক্ট নয়। ঠিক আছে। বিলো মেনশনড আর দ্য মেজর প্রডিউসার অফ দ্য মেরিন প্রোডাক্ট এক্সেপ্ট, এর মধ্যে মেরিন প্রোডাক্ট, তাহলে কে বাদ থাকবে? পাঞ্জাব। পরিষ্কার এখানে এটা কমন সেন্স, আর প্রত্যেকেই সমুদ্রের সঙ্গে সংলগ্ন, পাঞ্জাব বাদ দিয়ে মেরিন প্রোডাক্ট এতে থাকবে না। রুরাল পপুলেশন রিকোয়ার লং টার্ম লোনস বিকজ, তাহলে শর্ট টার্ম কেন চায়? কনজামশন। লং টার্ম কেন চায়? ফর বাইং ফার্টিলাইজার, বাইং ইরিগেশন মেশিনারিজ, বাই সিডস টু মেক মাইনর ইমপ্রুভমেন্টস অন ল্যান্ড। তাহলে লং টার্ম হচ্ছে বাই এগ্রিকালচারাল মেশিনারি, ট্রাক্টর, হারভেস্টার, সোয়িং মেশিন, এইগুলো। Those who regularly move in and out of poverty, like small farmers, are known as, those who regularly move in and out poverty, একবার দরিদ্রে ঢুকছে এবং একবার কোনো সময় সে ভীষণ অর্থভাবে ভুগছে, আবার কখনো অর্থ আসছে, যেমন স্মল ফার্মাররা, এদেরকে কী বলবো? ক্রনিক পুয়ার, চার্নিং পুয়ার, ওকেশনালি পুয়ার, মেজর পুয়ার। এদের বলা হয় চার্নিং পুয়ার, অর্থাৎ প্রায় প্রত্যহ এরা একবার পভার্টির জায়গায় ঢুকছে, একবার বেরোচ্ছে, ফ্লাকচুয়েটিং। তাহলে এদের বলা চার্নিং পুয়ার, মনে রাখা যায়। হু ইজ নোন অ্যাজ ক্রনিক পুয়ার, কাদের ক্রনিক পুয়ার বলবো? পিপল হু আর ইউজুয়ালি পুয়ার অ্যান্ড অলওয়েজ পুয়ার আর প্রাইমারি নোন অ্যাজ ক্রনিক পুয়ার। তাহলে কারা ক্রনিক পুয়ার? পিপল হু আর ইউজুয়ালি পুয়ার, সাধারণত পুয়ার, অ্যান্ড অলওয়েজ পুয়ার আর প্রাইমারি নোন অ্যাজ ক্রনিক পুয়ার। UWSP and USEP are the two components of which Yojana? Valmiki Ambedkar Awas Yojana, Indra Awas Yojana, Antyodaya Anna Yojana, Swarna Jayanti Shahri Rozgar Yojana। তাহলে আমরা UWSP and USEP, Urban Self-Employment, Urban Women Self-Employment Program, তাহলে এটা কার সঙ্গে যুক্ত ছিল? এটা যুক্ত ছিল স্বর্ণ জয়ন্তী শহরি রোজগার যোজনা। তাহলে এই জায়গা থেকে আমরা দেখলাম যে কিছু কোয়েশ্চেন্স এবং আনসার আমাদের যে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য। তোমরা এটা দেখতে থাকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেলটাতে রিং করে রাখো, যাতে এই ক্লাসটা হলেই তোমরা জানতে পারো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।